বেশ কিছু মাস আগে গিয়েছিলাম শান্তিনিকেতনে। তো চলো আজকে আমি শান্তিনিকেতনের স্টোরিটাই শেয়ার করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতন। আমি কিন্তু এসেছি প্রথমবার, তাও আবার একটা দিনের জন্যই। আমরা নাইট স্টে করবো না, আমি আর আমার কিছু বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে টোটো ভাড়া করলাম। তারপরে প্রথম ডেস্টিনেশন ছিল সুরুলের রাজবাড়ি। সুরুলের রাজবাড়িতে প্রবেশ করার আগেই তার ঠিক পাশেই চোখে পড়ল নাট মন্দির। খুবই সুন্দর এই নাট মন্দিরটি। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাড়ি, কিন্তু কি সুন্দর তারা মেনটেন করে রেখেছে, যদিও নাট মন্দিরটি হয়েছে পরে। রাজবাড়ি বলছি ঠিকই, কিন্তু এখানে কোনো রাজা কিন্তু থাকতো না। এটি হলো মেইনলি সরকার বাড়ি। নাট মন্দির থেকে আমরা সুরুলের রাজবাড়িতে প্রবেশ করলাম। তোমরাও দেখে নাও চারিদিকটা কি সুন্দর। প্রায় ১৫০ বছর ধরেই চলছে এখানকার দুর্গাপুজো। দুর্গাপুজো এখানে খুব জমজমাটি ভাবেই হয়। এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? কখনো পুজোর সময় এসে দেখো, সে আলাদাই একটা মেজাজ থাকে এখানকার। আমরা গিয়েছিলাম ওই ফেব্রুয়ারি মার্চ ওরকম টাইমে। এখন শুধু ফটোশ্যুট ছাড়া আর কিছুই তো হবে না, তাই জন্য ভিডিও শ্যুট ফটোশ্যুটই করছি আমরা সবাই। এছাড়াও আমরা ছাড়াও আরও অনেকেই এসেছিল এখানে। অনেকে আবার ভিডিও শ্যুটও করছিল। এখানে কিন্তু সমস্ত কিছু অ্যালাউ রয়েছে। কি সুন্দর শান্তি মতন চারিদিকে ঘুরে ফিরে দেখতে পাচ্ছিলাম। কোনো বাধা বিপত্তিও নেই, কোনো মানে কেউ আর কি বলছেও না ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এইসবের কোনো ব্যাপারই নেই। সরকার বাড়ির বংশধরেরা আজও কিন্তু রয়েছে এইখানে। চারিদিকে পরিবেশ, সৌন্দর্য, এইসব কিছুতে মুগ্ধ হয়ে ফাইনালি আমরা বেরিয়ে আসলাম এখান থেকে তারপরের ডেস্টিনেশনের জন্য। কলকাতার হইহট্টগোলকে অতিক্রম করে আমরা চলে এসেছি এই মনোরম পরিবেশে। চারিদিকে শাল গাছে ঘেরা শালবনি বা শালবন, আর তার সাথে এই রকম নীল আকাশ, মন মুগ্ধ করে দেওয়া এক পরিবেশ। বোলপুরে ঘুরতে এসে এই জায়গাটিতে না আসলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করবে। তারপরেই দেখি পেপসি বিক্রি হচ্ছে, তারপর সবাই মিলে তো পেপসি খেলাম। তারপরে এসে গেছি কোপাই নদীতে। গরমের টাইমে এই অবস্থাই হয়ে থাকে নদীর। বর্ষাকালের টাইমে এখানে এসো, তাহলে মজা পাবে, বাট আমরা খুব একটা আনন্দ পেলাম না, কারণ এই নদী তো নদী দেখে মনেই হচ্ছে না, খাল মনে হচ্ছিল। আর একটা নতুন জায়গায় এসে আমরা ফটোশ্যুট করব না, এটা তো হতেই পারে না। তাই জন্য আমরা ফটোশ্যুট কমপ্লিট করে বনবীথির উদ্দেশ্যে রওনা দিলাম। কোপাই নদীর থেকে বনবীথি বেশ অনেকটাই দূরে। চারিদিকে রাঙামাটি আর গাছগাছালিতে ভরা একটা পরিবেশ উপভোগ করতে করতে আমরা ক্রমশই এগিয়ে চললাম বনবীথির উদ্দেশ্যে। আচ্ছা, বনবীথি বলছি তোমরা বুঝতে পারছো না, তাই তো? বনবীথি হলো একটি হেসেল বা রেস্টুরেন্ট, যেটাই বলবে। এখানে যাওয়ার আগে অনেক সার্চ করে ফাইনালি এই বনবীথি হেসেলটাকে আমরা চুজ করেছিলাম যাওয়ার জন্য। আর এখানকার খাবারের রেটটাও আমাদের মোটামুটি ঠিকঠাকই লেগেছে এতগুলো ভিডিও দেখার পরে। এখানে ভেজ থালি ছিল 150 দিয়ে স্টার্ট, তারপরে তোমরা যদি কোনো ননভেজ আইটেম নাও সেটা আলাদা আলাদা চার্জে পড়বে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি এসে গেছি বনবীথির হেসেলে। শুধু হেসেল না, ঘরও রয়েছে এখানে, তোমরা এখানে থাকতেও পারবে। প্রবেশ করে প্রথমেই তোমাদের কিন্তু অর্ডার দিয়ে দিতে হবে কি খাবে সেটা। আমি নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে ফিশ ফ্রাই ছিল। আমার এক্সট্রা 60 টাকার মতন পড়েছিল। এবারে যে যেমন খাবে সেই অনুযায়ী প্রাইসটা পড়বে। এখানে ভেজ থালির মধ্যে কি কি ছিল সেটা আমি তো দেখাবোই একটু বাদে, কিন্তু তার আগে বলে নি এখানে গাওয়া ঘি দিয়েছিল এবং তার সাথে শুক্তোটা জাস্ট অসম ছিল। সারাদিন ঘোরাঘুরির পর তৃপ্তি ভরে সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর কোথায় কোথায় যাব সেটা জানার জন্য জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর শেয়ারও করে দিও। বাই।